কাকে শক্তিশালী করার রাষ্ট্রটা হচ্ছে আসলে শক্তিশালী, প্রকৃত শক্তিশালী রাষ্ট্র, যে জনগণকে আসলে নানাভাবে একটু মানে অধীনস্থ রেখে কিংবা তার উপর দাপট রেখে স্ট্রং হতে যায়, সেই জনগণ থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হতে থাকে এবং তার শক্তিটা আসলে কোনোভাবেই শেষ পর্যন্ত টেকসই হয় না, অথবা সেটা শেষ পর্যন্ত একটা প্রবল কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত। তার উদাহরণ আমাদের চারপাশে দুনিয়াতে আছে। তো সেই দিক থেকে ধরুন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র একটা জনগণকে অধিকতর ক্ষমতাশালী করা, তার সার্বভৌমত্বকে স্বীকার করা, তার সার্বভৌমত্বেরই প্রকাশ হিসাবে রাষ্ট্র নিজেকে হাজির করবে, সেইটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের জায়গা। এবং এইখানে যদি জন আকাঙ্ক্ষা বলেন, জনগণ তার শক্তিটা দেখিয়ে মানে বস্তুগতভাবে এই যে জনগণ সামনে চলে এসেছিল সত্যিকার অর্থে, আমরা অনেক সময় রাজনৈতিক দলের সংগ্রামকে খুব বেশি জনগণ আকারে দেখতে চাই না, তার বাইরের জনগণকে গুরুত্ব দিতে গিয়ে। কিন্তু এবার তার বাইরের জনগণ সহ, রাজনৈতিক দল এবং তার বাইরের জনগণ সহ যেভাবে উপস্থিত হয়েছে রাষ্ট্রের এগুলিতে, রাষ্ট্রকে ছাপিয়ে সে নিজেকে প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান শেষ পর্যন্ত জনগণের সাথে মিলতে বাধ্য হয়েছে, যেটা আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো সেই ভূমিকা দেখেছি। কাজে সেই দিক থেকে বলবো যে জনগণের যে সার্বভৌমত্বটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেটাই জন আকাঙ্ক্ষার জায়গা, এবং রাষ্ট্রটার চরিত্রটা সেই 5ই আগস্টের ওই উত্থান থেকে কিংবা তার আগে প্রতিটি দিন কারফিউ ভেঙে ভেঙে প্রতিটি অঞ্চলে যে রাষ্ট্র শক্তির সাথে যে ক্রমাগত লড়াই, সেটা নিজেই এই জায়গাটা প্রতিষ্ঠা করেছে। বাকি প্রশ্ন এখন আসেন ধরেন সংস্কার এবং নির্বাচন, এইটা একটা কৃত্রিম বিরোধ। সংস্কার লাগবে নির্বাচন করার জন্য, এই কথাটা আমরা যারা রাজনৈতিক দলের দিক থেকে সংগ্রাম করেছিলাম তারাও বলেছেন যে আর একটি নির্বাচন এই ব্যবস্থার অধীনে সম্ভব না। ফলে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা করতে চাই তাহলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার। আবার আপনি যদি মৌলিক কাঠামোগত সংস্কার, যে দাবিও সামনে এসছে যে সংবিধান বদলাতে হবে, নতুন বন্দোবস্ত দিতে হবে, সেইটা সম্পন্ন করতে কিন্তু নির্বাচন লাগবে। সেটাকে শেষ পর্যন্ত মানে যখন চূড়ান্ত করতে নির্বাচনে, এমনকি বিপ্লব করে একটা দল যখন ক্ষমতা হবে তাকেও কিন্তু জনগণের সম্মতি নিয়ে শেষ পর্যন্ত তার সমস্ত সংবিধান প্রতিষ্ঠা করতে হয়। ফলে ওইটা চূড়ান্ত কোনোভাবে জনগণের সম্মতি ছাড়া আপনি নিজে নিজে কিংবা কেউ কেউ করতে পারবেন না, যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন। কাজে সেই দিক থেকে সংস্কারের জন্য, নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, তেমনি সংস্কার সম্পন্ন করার জন্য একটা নির্বাচন দরকার। এই দুইকে যদি আমরা হিসেবের মধ্যে আনতে পারি তাহলে কনসেনসাসে ঠিক হবে কতগুলো কোন কোন সংস্কার নির্বাচনের আগে হবে, কোন সংস্কার নির্বাচন পরে। বরং গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে এই সংস্কারটা সম্পন্ন হবে। গণপরিষদ যেটা বিদ্যমান সংবিধান বাতিল করার প্রশ্নকে সামনে আনে, সেটা নিয়ে একটা বিভাজন ইতিমধ্যেই দেখা গেছে। একটা সাধারণ পার্লামেন্ট যা অ্যামেন্ডমেন্ট আকারে আমাদের সাংবিধানিক পরিবর্তনগুলোকে নিতে পারে। আমাদের ইতিহাসে দেখেছি যে যত অ্যামেন্ডমেন্ট হয়েছে সবগুলো অ্যামেন্ডমেন্ট আদালত কর্তৃক গ্রহণ অথবা বাতিলযোগ্য। যেমন ত্রয়োদশ সংশোধনী, সেটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল হয়েছে, আবার পঞ্চদশ সংশোধনী আদালত কর্তৃক ইতিমধ্যে আংশিকভাবে বাতিল হয়েছে। কাজে যদি অষ্টাদশ সংশোধনী আসে সেটাও কিন্তু আদালত কর্তৃক বাতিলযোগ্য হতে পারে। সেই দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে যে যে সংস্কার আমরা করতে যাচ্ছি সেই সংস্কারটি জনগণের সম্মতির ভিত্তিতে হচ্ছে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ হিসেবে হচ্ছে, সেইটা আগে প্রতিষ্ঠা করা দরকার। ফলে আগামী সংসদ নির্বাচনটা নিদের পক্ষে সংবিধান সংস্কার সভা নির্বাচন হতে হবে, যেটা এই পুরো সংস্কার যেটা কমন মিনিমাম ঐকমত্যের জায়গা দাঁড়াচ্ছে সেটাকে জনগণের ইচ্ছার অভিপ্রায় হিসেবে সামনে আনে এবং সংস্কার কিন্তু সংবিধানের সুরক্ষা দেওয়া তখন আদালতের কর্তব্য হয়। ফলে এই পদ্ধতির প্রশ্নটি নিয়ে রাজনৈতিক ঐকমত্যের জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে সামনে আসবে। বাকি প্রশ্ন এই দিক থেকে গুরুত্বপূর্ণ যে বিচার এবং রিকনসিলিয়েশন শব্দটি যেটা আমাদের রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল।
যে নতুন বন্দোবস্ত আসলে একটা রিকনসিলিয়েশনকে টেনে নিয়ে আসে। এখন জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসকরা যে কাণ্ড ঘটিয়েছে, যে তারা অত্যাচার এবং নির্বিচার একটা হত্যাকাণ্ড তৈরি করেছে, তাতে রিকনসিলিয়েশন খুব সহজ কাজ না। ন্যায় বিচার রিকনসিলিয়েশনের একেবারে পূর্ব শর্ত। ন্যায় বিচার ছাড়া এই রিকনসিলিয়েশন প্রসেস এগোবে না। এবং সেই ক্ষেত্রেও যদি আমরা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে না পারি সব পক্ষে, তাহলে সমূহ বিপদের সম্ভাবনা। কারণ এই একটি জায়গাতে যারা ভুক্তভোগী তাদের প্রত্যেকের একেবারে সরাসরি তার অস্তিত্বটা যুক্ত আছে। সেই অস্তিত্বের জায়গাগুলো রাজনৈতিক দলগুলো যদি চ্যালেঞ্জ আকারে মোকাবেলা করতে না পারে,